আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। প্রায় ২.৫ লাখ কোটি টাকার বিশাল ঘাটতির সঙ্গে করে আজ জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। এবার ১,৪৮,০০০ কোটি টাকা বাড়িয়ে বাজেটের আকার নির্ধারণ করা হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ এবং এই সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য বিভিন্ন দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে সংকটে দেশের সামষ্টিক অর্থনীতি। বাজারে প্রায় ৯.৫% মূল্যস্ফীতিতে নাবিশ্বাস ছুটছে নিম্ন ও মধ্যবিত্তের। রেমিটেন্সের উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $৩০ বিলিয়ন ছাড়ালেও ডলারের দাম ১২২ টাকার ওপরে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বাড়িয়ে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯,৩০,০০০ কোটি টাকা তো আমার জোগাড় করতে হবে। সেখানে আমরা ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছি। ৪,৫০,০০০ কোটি টাকা রাজস্ব আদায় বাংলাদেশে অতীতে হয় নাই, বলার অপেক্ষা রাখে না যে এটা অলমোস্ট অসম্ভব একটা লক্ষ্য। স্বাধীন বাংলার ৫৫তম এ বাজেটের জিডিপির প্রবৃদ্ধি ১% বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৬.৫%। বাজেটে ঘাটতি কমাতে চলতি অর্থ বছরে বড় ধরনের কাটছাঁট করা হলেও আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ বাড়ছে প্রায় ৩.৩৫%। উন্নয়ন খাতে খরচের টার্গেট করা হচ্ছে ৩ লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় ১,০৫,০০০ কোটি টাকার। এমন বাস্তবতায় আরও ২১% বাড়িয়ে এনবিআরকে রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে ৬,০৪,০০০ কোটি টাকা। তারপরও বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে বিশাল আকারের। ঘাটতির পরিমাণ ২,৪৩,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ৭.৫% বেশি। রাজস্ব কোষাগারে ওই পুরো টাকাটা জমা হচ্ছে না। এর একটা বড় অংশ মাঝপথে তৃতীয় পক্ষ নিয়ে চলে যায়। এইটাকে যদি আমি ক্যাপচার করতে পারি, তাহলে তো আমার ট্যাক্স রেটও বাড়াতে হয় না, ইভেন বেসও বাড়াতে হয় না। মানে যে টাকাটা আমি দিচ্ছি সেটাই কোষাগারে যাতে পৌঁছাতে পারে, ওই পথটা মানে এখানে যে এক্সিট যেগুলো আছে ওগুলিকে বন্ধ করা। ঘাটতি পূরণে এবারও দেশি উৎসের পাশাপাশি বড় অঙ্কের বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। এবার দেশের ব্যাংক, সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে ১,৩৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি উৎসের মধ্যে জাপান, এডিপি, ওপেক এবং অন্যান্য সংস্থা থেকে ঋণ নেওয়া হবে আরও ১,১৬,০০০ কোটি টাকা। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারে পণ্যের লাগামহীন দাম, এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর সাহস দেখাতে পারছে না নতুন সরকার। চলতি অর্থ বছরের তুলনায় ১% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৭.৫%। অর্থাৎ বাজারে দামের চাপ আরও ১ বছর সহ্য করতে হবে সাধারণ মানুষকে। সামষ্টিক অর্থনীতির গভীর সংকটের এই সময়ে প্রতিশ্রুতির নতুন মোড়ক নিয়ে আবার আসছে নতুন একটা বাজেট। তবে হিসাবের বড় কোনো চমক নয়। সাধারণ মানুষ অপেক্ষা করছে তাদের জীবনযাত্রার ব্যয় কমার। বাজেটের বিশাল অঙ্ক কি শেষ পর্যন্ত নিম্নবিত্তের পকেটের ক্ষত সারাতে পারবে, নাকি নীতি নির্ধারকদের হিসাবের খাতা আরও ভারী করবে? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে পুলিশের ২ কর্মকর্তাকে মারধর করে ছিনিয়ে নেওয়া আসামি শফিকুল ইসলাম সহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক শামীম হোসেন ও এএসআই মশিউর রহমান বেদেপল্লীতে রাতভর অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে আটক করে। এ সময় তার তথ্যের ভিত্তিতে আরও ২৪ জনকে আটক করা হয়। গত ৩ দশকে সিলেটের প্রায় ৫০% টিলা কেটে সাবার করা হয়েছে। রাজনৈতিক প্রভাব আর প্রশাসনের উদাসীনতায় থামানো যাচ্ছে না পরিবেশ বিধ্বংসী এমন কার্যক্রম। টিলা কাটায় ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ভূমিহীন সাধারণ মানুষ। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান।
সিলেট মহানগরী, শহরতলি কিংবা গ্রামাঞ্চল সব জায়গায় একযোগে চলছে টিলা কাটা। আর এই টিলা কাটায় ঢাল হিসেবে ব্যবহার হচ্ছেন ভূমিহীন সাধারণ মানুষ। অল্প টাকায় জমি দিয়ে তাদের অনেকটা বাধ্য করা হচ্ছে কাটা টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসবাসে। সিলেট জেলাতেই এমন ঝুঁকিপূর্ণ বসবাস করছেন অন্তত 20,000 মানুষ। বর্ষা মৌসুমে ভূমিধসে প্রাণ যাচ্ছে ঘুমন্ত মানুষের। পাওয়ার দেখায় তারা, পাওয়ার দেখাই মনে করে কাটিলা কাটিয়া রাখি দে। তো অল্প টাকার কারণে রাতে এই 500 টাকা, 300 টাকা, 400 টাকা রুজে রাতে গিয়া মাটি কাটে, আবার ওর পরিবার লইয়াও থাকে ওই জায়গায়। পরিবেশ দূষণে মানুষ আইরা কইরা যে আমরা বিপদ আছে, আমরা রিক্স আছে, তারপর আমরা বিনিময়ে তাকরাম খেয়ে আমরা তো যাওয়ার জায়গা নাই ভাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী গত 17 বছরে সিলেটের 5 উপজেলায় কাটা হয়েছে 460টি টিলা। প্রশাসনের রুটিন অভিযানে এমন পরিবেশ বিধ্বংসী কার্যক্রম থামানো প্রায় অসম্ভব বলছেন পরিবেশ কর্মীরা। উদ্বেগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। অতীতে আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগের নাম ব্যবহার হয়েছিল, আবার বর্তমানে যারা কাটছেন তারা বর্তমান সরকারের নাম ব্যবহার করছেন, এবং আসলেই এগুলোর পিছনে যারা আছেন তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক পদ পদবি তাদের আছে। আমরা লোকাল প্রতিনিধিকে কনসার্ন করেছি যাতে কেউ পাহাড় টিলা না কাটে। লোকাল প্রশাসনগুলো এগুলো দেখছে, তার মধ্যে অনেক সময় ফাঁক দিয়ে অনেক পাহাড় টিলা দোষ, তো সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও বলছে ব্যাপারটিকে একটু গুরুত্ব সহকারে দেখবে। প্রতি বছরই বাড়ছে পাহাড় টিলা কাটার প্রবণতা। বিপরীতে হচ্ছে কিছু মামলা আর গদবাঁধা জরিমানা। তবে কাটা টিলা কিংবা ভূমিহীন মানুষ, কোনো সঠিক পরিসংখ্যানই নেই প্রশাসনের কাছে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা। তাই সমুদ্রে যেতে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে জেলেরা। ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। একসঙ্গে দুদেশের নিষেধাজ্ঞায় মাছ ধরা থেকে বিরত থাকে জেলেরা। এতে সফলতা পাওয়ার আশা করছে জেলে এবং মৎস্য বিভাগ। তাই আগামীতে ইলিশ সহ কাঙ্ক্ষিত সামুদ্রিক মাছের দেখা মিলবে বলে আশা সংশ্লিষ্ট সকলের। এদিকে অবরোধ শেষে সাগরযাত্রার শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলেরা। এবারে খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে তেমন আগ্রহ নেই নিউ ইয়র্ক, নিউ জার্সিবাসীর। অন্যদিকে ফুটবলকে জনপ্রিয় করতে সেন্ট্রাল পার্কে স্ট্রিট ফুটবলের আয়োজন করেছে ফিফা। আজ রাতে 11টায় মেক্সিকোতে শুরু হবে উদ্বোধনী আয়োজন। রাত 1টায় প্রথম ম্যাচে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বিশ্বের নানা প্রান্তে যখন ফুটবল প্রেমীরা আকর্ষণীয় এই আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন নিউ ইয়র্ক, নিউ জার্সির চিত্রটা ভিন্ন। এখনো পর্যন্ত বিশ্বকাপের রঙের ছোঁয়া লাগেনি এখানে। তবে মেটলাইফ স্টেডিয়ামে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে খুদে ফুটবলারদের মিলন মেলা বসেছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাস্কেটবল, বেসবলের দেশে ফুটবলকে জনপ্রিয় করার চেষ্টা ফিফার। আর্জেন্টিনা ও পর্তুগালকে এগিয়ে রাখছেন খুদে ফুটবলাররা। আমার মনে হয় গতবারের মতো এবারও মেসির হাতে কাপ উঠবে। বিশ্বকাপের উন্মাদনা শেষ পর্যন্ত কতটুকু ছড়িয়ে পড়বে তা সময় বলে দিবে। বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর নিউ ইয়র্কে ফুটবলের রেশ না থাকলেও সেন্ট্রাল পার্কের এই খুদে ফুটবলাররা কিন্তু বিশ্বকাপকে জমিয়ে তুলতে চান। তাদের আশা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে উঠুক এবারের বিশ্বকাপ শিরোপা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, ইউএসএ। এবারে ক্রিকেটের খবর। সিরিজ জয়ের লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় খেলা শুরু হবে বেলা 11টায়। প্রথম ওয়ানডেতে এগিয়ে যাওয়ায় এখন সিরিজ জয়ের ইতিহাস করার হাতছানি বাংলাদেশের সামনে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের ইতিহাস করার দিনে স্বাগতিকদের পারফরমেন্স ছিল নজরকাড়া। গতির দাপটে বল হাতে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের একাই ধসিয়ে দিয়েছিলেন নাহিদ রানা। তবে মূল পার্থক্য গড়ে দিয়েছিলেন মোসাদ্দেক। তার অলরাউন্ড পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়টা সহজ হয়েছে স্বাগতিকদের। এদিকে দ্বিতীয় ওয়ানডের আগে অস্ট্রেলিয়ায় দলের সাথে যোগ দিয়েছেন মিচেল মার্শ। তবে একাদশে থাকবেন কিনা সে বিষয়ে কোনো বার্তা দেয়নি অজি ম্যানেজমেন্ট।
এ ছিল এনটিভির সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।